জাস্ট আমরা একটা ফোল্ডার নিই, দিলাম। এখানে আমরা নিউ টেক্সট ডকুমেন্ট। এখন বাসায় গিয়ে অনেকে দেখবেন, যদিও অনেকে জানি ব্যাপারগুলো, তারপরেও আমাকে দেখাইতে হবে, এখানে ভুল করবেন না। অনেকে বাসায় গিয়ে দেখবেন নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি নাই। তখন আপনারা কি করবেন, আপনারা এই যে কম্পিউটার ভিউতে যাবেন, অপশন, চেঞ্জ ফোল্ডার এন্ড সার্চ অপশন, ওই যেখানে শো হিডেন ফোল্ডার, এই যে হিডেন ফোল্ডার শো করে দেন, ওই জায়গাটা গিয়ে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপ উঠাই দিবেন। উঠাই দিয়ে অ্যাপ্লাই করে ওকে করে বের হয়ে আসবেন, তাহলে আপনি এক্সটেনশন দেখতে পাবেন। আপাতত আমার এক্সটেনশন চেঞ্জ করার কোনো ইচ্ছা নাই, টেক্সট ফাইলে ওপেন করি। এখানে শুধু আমি একটা ট্যাগ দেই যে এটা একটা এইচটিএমএল ডকুমেন্ট, এবং এটা আমি শেষ করি। HTML5 এর এটা আমরা পরে আসবো, আমরা সচরাচর মানে বেসিক কনসেপ্টটাতে আসি, এবং HTML-টা আমরা শেষ করি। এটা না দিলেও কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। HTML হেড বডি এগুলো বাদ দিয়ে আমি ডকুমেন্ট করা শুরু করে দেবো, যেহেতু আমারটা ডেভেলপমেন্ট। তারপরেও এখন নিয়মটা মানি, একটা HTML পেজে, ওয়েব পেজে আমরা যা দেখি তাই বডি, আর যা দেখি না তা হচ্ছে হেড। তাহলে আমি এখানে হেড নেই এবং হেড শেষ করি, বডি নেই এবং বডি শেষ করি। হেডের ভিতর থাকে হচ্ছে টাইটেল, আমরা ওয়েব পেজের টাইটেল করে যা দেখি। আর থাকে হচ্ছে ওয়েব পেজে কি ল্যাঙ্গুয়েজ বা কি ক্যারেক্টার সেট ইউজ করা হয়েছে সেটা। আর থাকে মেটা ট্যাগ, আর থাকে হচ্ছে মেটা ডেসক্রিপশন। আর থাকে এই ওয়েব পেজটা কোন কোন সিএসএস ফাইল ইউজ করছে, কোন কোন জাভাস্ক্রিপ্ট ফাইল ইউজ করছে, কোন কোন এক্সটার্নাল লিংক ইউজ করছে, এটা। আর থাকে হচ্ছে ভ্যালিডেশন লিংক, কোন HTML ফরম্যাট ইউজ করা হয়েছে সেটা ভ্যালিডেশন লিংক কি, সেখানে গেলে যাতে এটা ভ্যালিড করে নেওয়া যায়। এরকম অনেক বিষয় থাকে যেগুলো সরাসরি দৃশ্যমান না। তো আমরা এখানে আপাতত টাইটেল নেই এবং টাইটেল শেষ করি, এবং টাইটেলে লিখি আওয়ার ফার্স্ট পেজ। আর বডিতে গিয়ে লিখি, এটা আমি সবসময় লিখি আদিকাল থেকে, মাই নেম ইজ খান। 3টা লাইন ব্রেক দিলাম, আমি চাচ্ছি 3 লাইন পরে আসবে। তারপর দিব হচ্ছে আই এম এ, ঠিক বলছি না, কালচারাল টেররিস্ট। এই আমার HTML ডকুমেন্ট একদম সাদামাটা হয়ে গেল। তো আমি এটা ক্লোজ করি। এটা এখন আমি দেখবো হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরারে, কারণ ওয়েব পেজ দেখার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে ব্রাউজার। আপনারা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন, যা কিছু ইউজ করতে পারেন, আমার কোনো কিছু ঠিক করা নাই। তাহলে এইবার কেমনে কি করি, ও কান ধরে টেনে ছাড়ে দিয়ে আসছে, সবসময় আসছে। কারণ ব্রাউজারে যখন আমি HTML ফাইলটা দেখাইছি ভাইয়া, তখন সে, এটা তো আসলে HTML ফাইল না, টেক্সট ফাইল। যদিও HTML ফাইল আর টেক্সট ফাইল ওই দুটাই প্লেন টেক্সট, কিন্তু এক্সটেনশন না থাকলে তো ব্রাউজার বুঝবে না, ব্রাউজার টেক্সট ফাইল হিসেবে এটাকে ট্রিট করছে। তাহলে এটা হবে না, থুকু মানি না। তাহলে এটা আমরা রিনেম করি, নামটা সুন্দর করে দিই, পেজ। ওরে আল্লাহ, আমি পেজ বানান পারি না, page1.html। লাভ আছে? লাভ নাই, আমার .txt কেটে দিতে হবে, কারণ শেষের ডট দিয়ে যেটা আছে সেটা এক্সটেনশন। এবার এটাকে আমি কান ধরে টেনে এটার উপর ছেড়ে দিই, আসছে, এবং আমরা টাইটেলও দেখতে পাচ্ছি। এই HTML গুলার আবার কিছু প্রপার্টি আছে, যেমন HTML প্রপার্টি বলে এগুলাকে। এটা দেখতে গেলে আমি এটাকে রাইট ক্লিক করি, যেহেতু এখন এটা ব্রাউজারের আইকন পেয়ে গেছে, আমরা ওপেন ইট, তারপর আমরা দিই নোটপ্যাড, কোনাই। ওকে, এখানে আমরা বডির HTML অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। কোনো ট্যাগের সাথে এক্সট্রা কিছু দেওয়াকে বলে কি অ্যাট্রিবিউট। এখানে আমরা দিতে পারি বিজি কালার, যদি এগুলো এখন চলে না, সুন্দর একটা কালার দিই, দেখতে যাতে সুন্দর লাগে। আর এখানে খানটা আমি বোল্ড করি, এখানে বি ট্যাগ দিই। এবার আমি যদি এখানে যাই, রিফ্রেশ করি, তাহলে রেড হয়েছে, আর খানের পরে সবই বোল্ড হয়েছে। ও আচ্ছা, আমি ভুল করছি, পারি না। খানটা শুধু বোল্ড করতে গেলে আমাকে এখানে বি ইউজ করতে হবে। এবার আমরা দেখতেছি টেক্সট ফাইলটা ঠিকই ছিল, ডিসপ্লে লাইনগুলো ব্রেক ছিল, এখানে লাইন ব্রেক নেই। ঘটনা কি, যখন একটা টেক্সট ফাইলকে HTML ফাইল হিসেবে দেখানো হয়, তখন এই ফিজিক্যাল লাইন ব্রেকের কোনো বেল নাই।
এই লাইন ব্রেকের জন্য আপনাকে ব্রেক ইউজ করতে হবে, HTML ট্যাগ ইউজ করতে হবে, BR বাংলাদেশ রেলওয়ে। এইভাবে হয়, এইভাবেও হয়, ঠিক আছে? এটা হচ্ছে XHTML আর এটা হচ্ছে HTML। এবার পার্থক্য পরে বলবো না, দুইটা BR দিই। এবার রিফ্রেশ করে দেখবো যে আমরা দুইটা লাইন ব্রেক পাইছি। মোটামুটি HTML টা এইভাবেই হয়। এখন দেখা গেল যে একটু ডিজাইন করতে আমার অনেকগুলো কোড লিখতে হয়েছে। আমি তো ডেভেলপার, বসে বসে এরকম কোড করবো না, হাজার হাজার লাইনের HTML লেখা আমার নাই। তাই আমি সব জানি, কিন্তু সব আমার বানানো মুখস্থ নেই। কি করবে? বানানো মুখস্থ নেই, কিছু করার আছে? এতগুলো বানানো আমি ট্যাগ জানবো, আমি ইন্টারনেটে সার্চ দিব, ট্যাগ প্রপারলি শুরু করা শেষ করা, বানান মিসম্যাচিং হতে পারে, বড় হাত ছোট হাত মিক্সড হয়ে যেতে পারে, এগুলো অনেক ঝামেলা আছে। এই জন্য আসলে HTML লেখার জন্য আমি নোটপ্যাড ইউজ করব না। এটা একদম এক্সট্রিম পর্যায়ে, যাদের টাইপিং স্পিড সেকেন্ডে 100 ওয়ার্ড, তারা HTML লিখে লিখে করতে পারে, আমাদের দরকার নেই। বুঝতে পারছি? ওকে, এক্ষেত্রে আমরা এডিটর হিসেবে ইউজ করতে পারি ড্রিমওয়েভার। আর কি ইউজ করতে পারি? সাবলাইম টেক্সট আর নোটপ্যাড প্লাস প্লাস, এরকম অনেক সফটওয়্যার আছে, এগুলো আপনারা ইউজ করতে, যার যেটা পছন্দ, আমি আবার রিপিট করতেছি, যার যেটা পছন্দ সেটাই জোর করে ইউজ করবেন, পছন্দটাই আসল কথা। কেন বলবো? জোর করে বাসা থেকে বিয়ে দিছে যে মেয়েকে পছন্দ না, তখন সারা জীবন উৎপাত। হ্যাঁ, সেটা একটা ব্যাপার, কারণ এই কাজটা, এই লাইনটা অনেক কষ্টকর। আপনি যদি এটাকে ভালো না বাসেন, যদি আপনি মজা না পান, তাহলে আপনি অন্য লাইনে যান, ঘুষ দিয়ে ব্যাংকে ঢোকেন, সরকারি চাকরিতে কেরানিতে ঢোকেন, তাই না? বিয়ের সময় ওইটাই বেশি কিন্তু ডিমান্ডেবল, সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে দাম নেয় না। আচ্ছা, তাহলে এই পেজটা এখানেই থাক, আমরা ড্রিমওয়েভার ওপেন করি। ড্রিমওয়েভারের আমি সফটওয়্যারটা আমি আপনাদের দিতে পারি, কেমনে ইনস্টল করে আমি জীবনেও দিব না, আমাকে বন্দুক ধরলেও আমি দিব না। আর কম্পিউটার সায়েন্সের ছেলেপেলে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে আসছে, তাকে সফটওয়্যার ইনস্টলেশন আমি কোনোভাবেই হেল্প করবো না। আর কেউ যদি ভুলক্রমে আমার সামনে পড়ে যায় বা ধরা পড়ে যে হেল্প পাচ্ছে, কান্নাকাটি করতেছে ইনস্টল করার জন্য, তাকে আমি ওইখানে গুলি করে মারবো, তারপরে বাসায়া কবিরাজ দিয়ে বাসায়া জবাই করে মারবো, তারপর আবার দর্জি দিয়ে সেলাই করে বাসায়া রেল লাইনে ফেলা দিয়ে 3বারের পর আর বাঁচবে, আর বাঁচাতে যাবে না। এই বাঙালি বডি টিকবে না, ফরমালিটি বডি। ওখানে যদি উঠে পালাইতে পারেন তাহলে আর আমার কিছু বলার নেই। হ্যাঁ, তাহলে ড্রিমওয়েভার ওপেন করে যেমন ইন্টারফেস আসে, কোনো দিকে তাকাবেন না, কিছু দরকার নাই, ফাইলে যাবেন নিউ, যে কোনো সফটওয়্যারে আর কি, ফাইলে যাবেন নিউ HTML, আমরা দিব ক্রিয়েট। হ্যাঁ, তো সেভ করা লাগে, আমি আগে আমার পছন্দের জায়গায় সেভ করি। পছন্দের জায়গাটা হচ্ছে ডেস্কটপ আর হচ্ছে ORI1, এটার নাম দিয়ে হচ্ছে পেজ 1, ও পেজ 2 দেই, সেভ। তো এইখানে আমরা এই সফটওয়্যারগুলোতে যখন একটা HTML ডকুমেন্ট নেওয়ার সাথে দেখতেছি যে HTML5 এর ট্যাগ নিয়ে নিয়েছে, HTML5 এ কি থাকে? নাথিং এলস, জাস্ট এক্সক্লামেটরি সাইন আর ডক টাইপ HTML, মনে থাকবে না? এটা বোঝাচ্ছে এটা একটা HTML5 ডকুমেন্ট, না দিলে কিছু যায় আসে না। কিন্তু দেওয়াটা, নিয়মটা মানা কেন জরুরি, এটা আমরা পরবর্তীতে যখন SEO করব, বাইরে কাউকে বলেন না, আমরা কিন্তু SEO এর টপিকস গুলো দেখবো, ঠিক আছে? এই যে HTML শুরু শেষ করে দিছে, হেড শুরু শেষ করে দিছে, বডি শুরু শেষ করে দিছে, আমার কাজ শুধু ভিতরে লেখা। তাহলে টাইটেলের ভিতরে আমরা লিখি হচ্ছে আওয়ার সেকেন্ড পেজ, আর এখানে আমি যা খুশি লিখতে পারি। এটা 3 মোডে যাইতে পারি আমরা, ডিজাইন মোডে ওয়ার্ডের মতো করে লিখতে পারি, স্প্লিট মোডে দেখতে পারি ডিজাইনে কি হচ্ছে আর কোডে কি হচ্ছে। হ্যাঁ, মজার ব্যাপার, আই এম স্যাম, স্যামটা আমি এই যে ওয়ার্ডের মতো সিলেক্ট করলাম, কন্ট্রোল বি চাপলাম, বোল্ড না হয়ে স্ট্রং হইছে, ওই একই কথা, হালকা সূক্ষ্ম কিছু ডিফারেন্স আছে। কোডে কিন্তু অটোমেটিক বসে যাচ্ছে। আবার কোডে যদি আমি চেঞ্জ করি, যেমন আমি এখানে আই দিলাম, দিছি কি দিতে পারিনি, এই যে আই দিলাম, এখানে আমি এখানেও আই শেষ করতে পারি, কাজ করবে, কিন্তু আমি এখানে শেষ করব, কারণ প্রপারলি নেস্টেড হইতে হবে, যেটা আগে শুরু হয়েছে সেটা পরে শেষ হবে, বক্সের মতো ভাবতে হবে। ভিতরের বক্স বন্ধ না করে তো উপরের বক্স বন্ধ করতে পারবেন না। হ্যাঁ স্যার বলেন। ঠিক আছে, এখন কথা হচ্ছে এইভাবে তো আমরা ডিজাইন করতে পারবো।
আর সমস্যা হচ্ছে HTML টা হচ্ছে ফ্লো লেআউট বুঝেন? এখানে যদি পানি ঢালি এটা কি ওয়াল দিয়ে উপরে গড়াই করে উঠবে? নিচের দিকে যাবে। তাহলে ফ্লো লেআউটের একটা নিয়ম আছে, উপর থেকে নিচের দিকে একমতে যাবে। আর এখানে যদি আমি সুন্দর পেজ করি, আমাকে পেজ লেআউট সম্বন্ধে একটা ভালো ধারণা রাখতে হবে। কি সম্বন্ধে? পেজ লেআউট। আমরা যদি সাধারণ চোখে দেখি একটা ওয়েব পেজ, স্ট্রাকচারাল ওয়েবে দেখি, হ্যাঁ বলেন। তাহলে আমরা এইভাবে ভাগ করতে পারি, ব্রাউজার এদিকে আমার হেডার থাকলো, ডানে বামে কি থাকে থাক, এদিকে আমার ফুটার থাকলো, মেনুটা এখানে থাকতে পারে অথবা বামে থাকতে পারে। কোন দিকে নেব? এই স্ট্রাকচারটাই মূলত আমার ওয়েব পেজের স্ট্রাকচার। এখন যে যেভাবেই করুক এটাই স্ট্রাকচার। তাহলে এখানে যদি মেনুগুলো থাকে, এখানে থাকে, এই স্ট্রাকচারটা আনতে গেলে আমাকে টেবিল ট্যাগের হেল্প নিতে হবে। এটা টেবিল ট্যাগ। আর টেবিল যদি আমি বলি, তাহলে টেবিল হচ্ছে ভাইয়া এইটা, তাই না? তাহলে এইটা আর এটা কি সেম হলো? যদি বলি এটাও টেবিল হবে? হবে। যদি এই টেবিলের এই কলামগুলো মার্জ করে দিই, এই কলামগুলো মার্জ করে দিই, আর এখানে এটা মার্জ করে দিই, বুঝা গেছে ব্যাপারটা? পাক্কা? এবার তাহলে আমার ট্যাগ কি হবে? টেবিল শুরু, টেবিল শেষ। এটা একটা টিয়ার শুরু, কারণ রো, আর টিয়ার মানে শেষ, টিয়ার শুরু, টিয়ার শেষ, টিয়ার শুরু, টিয়ার শেষ। কলাম এখানে দুগা কলাম, তাহলে টিডি শুরু, টিডি শেষ, টিডি শুরু, টিডি শেষ। এই কোডগুলো এমনি এরকম করে লিখতেছি, আসলে লাইন বাই মানে একটার পর একটা হবে। এই যে লাইন শুরু। এখানে কয়টা কলাম ভাইয়া? নাই না, আছে। এখানে তো দুইটা কলাম, এখানে নাই না আছে। কে কে কনফিউজ হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। না জানাটা, যে বেশি জানবে সে মাইর খাবে, ঠিক আছে? আমরা জানি না জন্য শিখতে আসছি। অর্থাৎ কনফিউজ হবে যদি একটা কোশ্চেন স্টুপিডের মতো হয়, যে এটা বললে সবাই আসবে, দুনিয়ার পাগলও আসবে, সেই কোশ্চেন আমাকে করবেন। কখনো যদি আমি বুঝি যে কনফিউজ থেকে আমাকে কোশ্চেন করে নেই, গলা টিপে ধরবো। এটা মৃত্যুদণ্ডের মতো অপরাধ না, এটা গলা টিপে ধরবো, কাশ না বের হওয়া পর্যন্ত ছাড়বো। ঠিক আছে? মোদ্দা কথা আমার সাথে ফিরে দিতে হবে। আপনি না শেখেন, সমস্যা নেই, সবার কপালে সব থাকে না। আপনি শেখেন নাই, আমি করাই নাই, আপনি শেখেন, কিন্তু 3টা মাস খুব ভালো কাটবে। ঠিক আছে? ওকে, এই দেখেন এখানে কয়টা কলাম? এখন কয়টা কলাম? 3টা। এখন কয়টা? এখন কয়টা? তাহলে এখানে একটা কলাম আছে, আর কনফিউশন থাকবে কখনো? তাহলে এখানে একটা টিডি, এখানে একটা টিডি, এখানে একটা টিডি, এখানে টিডি, শেষ শেষ। খুব বিশ্রী ভাবে লিখছি, জঘন্য লিখছি, কিন্তু বুঝতে পারছেন তো? তাহলে আমরা এরকম একটা লেআউট বানাই। রাজি? এর জন্য রাজি নাই, খালি 4টা করতে শুনছি, খুব খারাপ। এখানে কিন্তু ইনসার্ট টেবিল করে নেওয়া যায়, সেটা আমি নিচ্ছি না, কারণ আমার বেসিকটা খুব ভালো জানতে হবে। আপনাদের কাছে হাস্যকর মনে হইতে পারে, কিন্তু বেসিকটা খুব ভালো জানতে হয়। কে জানে কি বলছে? তাহলে আমাকে নামতে বলেনি, ওরটাই নামাতে বলছে। এই তো ভাইয়া, কোটে যাই, টেবিল শুরু করি। টেবিল, আপনারা খেয়াল করে দেখবেন যে আমি শুরু করি শেষ করি, মাঝখানে কারসর নেই। আমি কিনলে এমন করি যাতে ভুল না হয়। 8-10 বছরে আমার এক্সপিরিয়েন্স গতভাবে এই অভ্যাসটা হয়ে গেছে, তাতে করে ভুলের হার 0। এবার আমার টিডি কয়টা? টিআর কয়টা? ওগা, দুগা, 3গা। এবার আমার টিডি কয়টা? এখানে একটা। কপি করি, আপনাদের জন্য কে খাটে? আল্লাহ, হয় নাই, হয়নি, মানি না। ওকে, আপাতত বোঝানোর জন্য এখানে আমরা প্রথমটাতে, উপরেরটাতে আমরা কি লিখবো? কোম্পানির নাম RCL
ট্রেডিং এলটিডি ওরলা এখানে টিডি দুইটা দিতে না কাউকে বলেন না আমি পারি নিজে এখানে হয়তো মেনু তাই না মেনুতে আমি দেই বাড়ি একটা লাইন ব্রেক দেই না লাইন বাই লাইন আসবে তারপরে দেই হচ্ছে অ্যাবাউট তারপরে দেই প্রোডাক্ট তারপরে দেই সার্ভিস আপনারা কিন্তু আমাদের প্রোডাক্ট জানেন আপনারা যখন বের হয়ে জব টপ করবেন এই আমাদের প্রোডাক্ট বের হয়ে জব করতেছে ওই জায়গায় হ্যাঁ অ্যাকসেন্সে আপনারা আমাদের প্রোডাক্ট আর এখানে আপাতত কিছু লিখবো না এখানে লিখি দিস হয় হোম গরিব মানুষ বেশি কিছু লেখার সামর্থ্য নাই হাতের লেখাও আপাতত লিখবো না কারণ ওইখানে তো হোম হলে হোমের অ্যাবাউট হলে অ্যাবাউটের ওখানে তো কন্টেন্টের জায়গা কন্টেন্ট লিখতে গিয়ে শহীদ হয়ে যাবো নাকি এখন বুঝতে পারছেন খালি পেজের টেমপ্লেটটা করে রাখি আর ফুটারে দেই কপিরাইট @rcl.com 9 এমনিতে দিলাম 2000 কত সাল এটা ওকে এবার আমরা যদি এটা ডিজাইনে যাই অত ভালো বোঝা যাচ্ছে না তারপরেও বোঝা যাচ্ছে যে টেবিলটা কেমন যেন মাথা ছাড়া খাপ ছাড়া হয়ে গেছে তাই না আর একটু যদি আমরা দেখতাম চাই বোঝা যাচ্ছে না তাহলে আপাতত বোঝার সুবিধার জন্য জনস্বার্থে আমরা করে যাই করে গিয়ে টেবিলটাতে গিয়ে আমরা এটার একটা অ্যাট্রিবিউট দেই বর্ডার এটা আমরা রাখবো না কিন্তু এখন রাখতেছি ওই যে বললাম আমরা এখন গরিব হয় নাই এটা একটু পর্যন্ত নিচে মানে বাম পাশের কলামগুলো এক সাইজ হয়েছে এই বেসাইজ হলো কেন যদি সমান সংখ্যক কলাম সব জায়গায় থাকতো তাহলে কিন্তু কোনো সমস্যা ছিল না এখন সম্ভব না এবং লেআউটার দেখলে কি সব জায়গায় সমান সংখ্যক কলাম হবে হ্যাঁ এই যে একটা কলাম দুইটা কলাম ওই দুইটা কলাম মাঝখানে তাহলে এই লেআউট মিলাবো কেমনে সেই ক্ষেত্রে আমাকে লসাগু গসাগু কসাগু কি জানা ছিল না মনে আছে আমার মনে নাই কিন্তু আমার চিন্তা মনে আছে তাহলে এমন কিছু একটা বের করতে হবে তাহলে আমাকে রো কলামগুলো বের করতে হবে প্রথমটাতে কয়টা কলাম তারপরটাতে কয়টা কলাম তারপরটাতে একটা 2 1 2 বাহ কি সুন্দর পারিস তুই তাহলে 2 1 2 এর লসাগু বা গসাগু কত হয় 2 হয় তাহলে মানে যতগুলো আপনার কলাম বের হবে 2 12 13 17 18 22 23 এরকম বের হবে তাহলে এমন একটা সংখ্যা বের করতে হবে যে সংখ্যাটা সবগুলো দ্বারা বিভাজ্য তাহলে 2 1 2 এটা খুব কঠিন বের করা তাই না 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য তাই না আমি বুঝতে পারছি ব্যাপারটা তাহলে এখানে ইউনিট হচ্ছে 2 করে প্রত্যেকটা ইউনিটকে আমরা কত মানে টোটালটাকে আমরা ধরব 2 যদি ধরি তাহলে এইখানে যে টিডিটা আছে আরসিএল ট্রেনিং এটার আমি দিব হচ্ছে কল স্প্যান 2 কারণ টোটাল ইউনিট 2 আমি 2 এ ওর ভাগে দিয়ে দিলাম এক ভাবের এক্সেলে 2 বিঘা জমি পাইছে এইখানে সাধারণত এক ভাবের এক্সেলে না এরা হচ্ছে 2 ভাই এরা তাহলে এক ভাইকে দিলাম 1 মানে জমি ভাগ করার মতোই ব্যাপারটা সেম 1 তাহলে 1 1 মিলে 2 হলো এবার এটাও এক ভাবের এক্সেলে এখানে এসে আমি বলবো 2 আমি আপনাদের এইচটিএমএল শিখাচ্ছি না ভুলেও না আমি আপনাদের এমন কোন লজিক শিখাচ্ছি যেটা আপনি সারা জীবন কাজে লাগাইতে পারবেন কোনোদিন কারো হেল্প নিতে হবে না এবার আমরা রান টাইমে দেখি অ্যাডজাস্ট হয়ে গেছে না এই যে পুরাটা পাইছে অর্ধেক পাইছে এটাকে আরেকটু অ্যাডজাস্ট করার জন্য আমরা টেবিলে গিয়ে আরেকটা প্রপার্টি দেই হোয়াইট কত দেই 800 পিক্সেল আসছে লেআউট এখন কথা সমস্যা হচ্ছে একটু বেশি নিছে না একটু কম নিছে এই ভাই স্থানীয় একদম গ্রামে থাকছে রাজনীতি করছে ওর বন্ধু বান্ধব সব মাস্টার আর এটা ছোট ভাই বাইরে পড়াশোনা করছে একটু ভদ্র টাইপের এজন্য জমে জমা বেশি দখল করতে পারেনি এমন হয়েছে না তাহলে এই অফিসার অন্যায় আমরা মেনে নিব আমরা প্রপারলি বন্টন করে দিব তাই না তাহলে এরকম করা যায় এটার ইউনিট 10 করা যেতে পারে 10 করলে আমি 10 এ দিলাম একে ঠিক আছে একে আমি দিলাম হচ্ছে 2 ইউনিট 10 এর 2 ইউনিট আর একে আমি দিলাম হচ্ছে 10 এর 8 ইউনিট আর একে আমি দিলাম 10 এর 10 ইউনিট এইভাবে ভাগ করলে হবে কি
তখন এটা অ্যাডজাস্ট হবে। এখনো আমি অ্যাডজাস্টমেন্টটা দেখাইতে পারলাম না, বোল্ড হইলাম, কিন্তু হিসাবটা বুঝতে পারছি তো, বুঝছেন? যদি হিসাবটা বুঝে থাকেন, এখন যে কোনো স্ট্রাকচার যদি আমি আপনাকে দেই, পারবেন না? যে কোনো ভাবে একটা টেবিল যে কেউ আগে দেখ, পারবেন কিনা বলেন? হিসাবটা বুঝছেন? আর মানে লজিকটা বুঝবেন, মুখস্থ করার চেষ্টা করবেন না। কেন? ভিডিও তো আছে, বাসায় গিয়ে আরেকবার দেখবেন, যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট আপনি মনে করবেন যে ইম্পর্টেন্ট এবং আমি ভুলে যেতে পারি, টুকে রাখবেন, আবার পড়াশোনা করবেন। এটা কিন্তু করতে হবে, নাহলে আমার খাটনি, আপনার খাটনি, সবার খাটনি বেকার খাটনি। ওকে, এখন এখানে কালার টালার করা যায়, আমি আসলে করব না। মডার্ন যুগে আসলে এইভাবে কেউ ডিজাইন করে না, তবে ডিজাইনের মূল ভিত্তি হচ্ছে এটা। এখন এই লেআউট আনতে গেলে আরো সুন্দর করে সিএসএস দিয়ে আনা যায়। এইচটিএমএল এ আমরা এইচটিএমএলটাকে ইউজ করব বিল্ডিং এর স্ট্রাকচার হিসেবে, পিলার আর ইট। আর ডিজাইনের জন্য আমরা এই ধরনের ইউজ করব, যেমন এগুলো কিন্তু ওয়াল ধরে ঘুষে এটা একদম ফুটা হয়ে গেল, এটা ডেকোরেশন করার পারপাসে রাখা হয়েছে। ওই যে জানলা গ্লাস দেওয়া হয়েছে, ডেকোরেশন পারপাস। তাহলে আমরা স্ট্রাকচারটা শুধু এইচটিএমএল তে উঠাবো। তাহলে এইচটিএমএল তে আমরা শুধু ডেফিনিশন দিব, এটা একটা এরিয়া, এটার হাইট এত হবে, ওয়াইট এত হবে, কালার এই হবে, শেপ এরকম হবে, এটার পজিশন এই হবে, এই হবে, এই হবে, এগুলো আমরা সিএসএস দিয়ে বলবো। কিন্তু আমরা এরিয়াটা ডিফাইন করব যে এটা একটা এরিয়া, এটা আমরা এইচটিএমএল তে করব। শুরু করব? তাহলে আমি কিন্তু এইচটিএমএল শিখাবো না, এইভাবে ধরাই দিব, আর আপনারা কই থেকে শিখবেন সেগুলো পরে দেখা যাবে। ফাইল, নিউ, ক্রিয়েট, s3.html সেভ। এখন এখানে আমরা দিব হচ্ছে আওয়ার কমান্ড ডায়লগ। এই বডির ভিতরে আমার রো এর মতো তিনটা শেপ নিতে হবে, কোনো কথা নাই। আমি প্রথমে এখানে নিব ডিপ, এবং ডিপটা আমি শেষ করব। এখানে আমি দেখব তারপর আমি আরেকটা ডিপ নিব, এটার ভিতর মেনু আর ইয়া থাকবে। আরেকটা ডিপ নিব, এটার ভিতর আমার থাকবে rcl.com2016। এই ডিপের ভিতর আমি আবার ডিপ নিব একটা। ডিপ জাস্ট একটা ট্যাগ, এটা দিয়ে একটা এরিয়া ডিফাইন করা হয়, যেটা রেক্ট্যাঙ্গুলার একটা এরিয়া হবে। আবার একটা ডিপ নিব, এটাতে আবার দিব হচ্ছে দিস ইজ হোম, কারণ এটাতে বেশি কিছু লেখার ইচ্ছা নাই। আর এখানে মেনুগুলা নিব, তাই না? মেনুগুলো নিব। যদিও আমি সিএসএস পরে আপনাদের ভালো করে দেখাবো, তারপরেও আজকে বলি যে এই পেজটা যদি আমরা দেখি অতটা সুন্দর লাগবে না দেখতে, নরমাল স্ট্রাকচারটা। এখন এটাকে সুন্দর করতে হবে, করতে গেলে আমি সিএসএস ইউজ করব। সিএসএস এখানে তিন ভাবে করা যায়, ইন্টারনাল, এক্সটার্নাল আর ইনলাইন। ইন্টারনাল, এক্সটার্নাল, ইনলাইন। যদি আমি এখানেই বলি স্টাইল, ব্যাকগ্রাউন্ড কালার রেড, এইভাবে যদি বলি এটা ইনলাইন, মানে ইনলাইন সিএসএস। আবার এটার হেডের ভিতর যে কোনো জায়গায় নিলে হয়, নিয়ম হচ্ছে হেডের ভিতর নেওয়া। হেডের ভিতর যদি আমি এরকম একটা ট্যাগ নেই, স্টাইল, স্টাইল, এখানে যদি আমি বলি যে একটা ক্লাস নেই ডট হেডার, এটা যদি আমি নেই হাইট 120 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার হুমা। সারাদিন 8-10টা ল্যাপটপ ইউজ করলে কিবোর্ড আর মুখস্থ থাকে না। আপনারা আবার ভাবেন না আমি টাইপ করতে পারি না, হ্যাঁ, হ্যাশ চাপলেই কালার কোড চলে আসবে। আমি এখানে লাল তো একবার দিয়েছি, তাই না? আমার না ক্যাটকেটে কালারগুলো খুব পছন্দ, কোড দিয়ে দিলাম, আর কিছু দিব না। এইভাবে ইউজ করলে, যেহেতু এটা ক্লাস ইউজ করছি ডট দিয়ে, তাহলে আমাকে এই যে হেডারের ডিপে বলে দেওয়া লাগবে ক্লাস। এখনো আপডেট হয় নাই, হেডার, এটা বলে দিলে এই ডিজাইনটা এর উপর অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, সিএসএস দুই ভাবে লিখতে পারলাম। এখন কোনটা ভালো মন্দ সেটা পরে,
এখনই বলবো না, পরে বলবো। তাহলে এইভাবে ইনলাইন করা যায়, এইভাবে একই HTML5 এ স্টাইল ট্যাগ দিয়ে করা যায়। তাহলে এটা হচ্ছে ইন্টারনাল। এখন অনেক বেশি যদি হয়, এক পেজে কত ঝামেলা রাখে, একটা শোয়ার রুম, একটা থাকার রুম, একটা টিভি দেখার রুম, একটা খাওয়ার রুম। সেক্ষেত্রে আমরা আর একটা ফাইল নিতে পারি, নিউ CSS ফাইল নিয়ে আমরা সেটার লিঙ্ক দেখাই দিতে পারি। সেটার লিঙ্ক এখানে দেখাই দিলে ওইখানে আমি CSS লিখবো, এখানে লিঙ্ক থাকবে, অটোমেটিক পেয়ে যাবে। সেটা হলো এক্সটার্নাল। লাভ হলো কি, যদি একই CSS ট্যাগ আপনি এক্সটার্নাল ফাইলেও লেখেন, ইন্টারনালেও লেখেন, ইনলাইনেও লেখেন, তাহলে কোনটা পাবেন? ইনলাইনটা পাবেন। ইনলাইনটা সবচেয়ে বেশি পাওয়ারফুল। তারপর আমরা এক্সটার্নাল করব কেন? একই ডিজাইন তো আমি হাজার হাজার জায়গায় করব, তাহলে একটা CSS ফাইলে করব, বাকি সব জায়গায় শুধু কল করে দেব, চেঞ্জ করব এক জায়গায়। ইনলাইন করলে একই ডিজাইন 10 জায়গায় রাখতে পারবেন, 10 জায়গায় ইনলাইন ডিজাইন করতে আপনার বিরক্ত লাগবে না, তবু আপনি আর করবেন। আমরা কিন্তু আলসেমি করে বেশি কাজ করি, এটা জানেন? আলসেমি করে বেশি কাজ করা লাগে। একবার যদি ভালোভাবে বোঝা কাজ করা যায় খুব তাড়াতাড়ি। তাহলে 10 জায়গায় ইনলাইন একই ডিজাইন আমি করলাম, কপি পেস্ট করে, পরে যদি চেঞ্জ করা যায় ভালো লাগে। এখন আমার কোন ডিজাইন 10 ধরনের ডিজাইন আছে, এর 5টা ডিজাইন এক্সটার্নালে বলা আছে, ঠিক আছে? আবার 5টা ডিজাইন ইন্টারনালে বলা আছে, আবার 5টা ডিজাইন ইনলাইনে বলা আছে। তাহলে টোটাল ডিজাইন 10টা, কিন্তু আমি তিনটা করে 6 বলছি, 15 বলছি। তাহলে ওভারল্যাপ হবে না? এক্সটার্নালে দেওয়া আছে রেড, ইন্টারনালে দেওয়া আছে গ্রিন, আর ইনলাইনে দেওয়া আছে ইয়েলো। কি কালার হবে? ইয়েলো পাবে। কারণ সবচেয়ে বেশি পাওয়ার কার? ইন্টারনাল। তারপরে সবচেয়ে বেশি পাওয়ার ইনলাইন, তারপরে ইন্টারনাল। ওকে, এগুলো তো আপনি দেখলেই মনে পড়বে, আলোচনার জন্য আলোচনা করলাম। তাহলে এখন এখানে যদি করি, তেমন কোনো ডিজাইন করতে পারবো না ভাই, গরিব মানুষ। আমার শুরুতে ইস্যু, এটা খুব সুন্দর ডিজাইন হয়েছে ধরে নিতে হবে। 2017 সালে কি করব? আমি ডেভেলপার 50,000 টাকা দিয়ে তার সাইট আমি ডেভেলপ করে দিছি। এই 50,000 টাকার গরম বরজ 6 মাস তাকে এটা আপডেট করে দিলাম। 17 সালে সে আবার ফোন দিবে না, দিবে কিনা? তাহলে এটা আবার আপডেট করা লাগবে না। তার কোম্পানিতে ডেভেলপার নাও থাকতে পারে, আমার কাছে সহজ, তার কাছে অনেক কঠিন। এটা তো হাত দিব না বাবা, নষ্ট হয়ে যাবে, কি থেকে কি হবে। তাহলে 17 সালে একবার আপডেট করে দিলেন, 18 সালে আপডেট করে দিলেন, তারপর ডেট থাকতে পারে। এটা বিরোধী দলের চক্রান্ত। এখনই কেবলের গুণগান গাইলাম, কি করি? এটা প্রজেক্টরে কোনো কিছু ঝামেলা হয়েছে, এখানে প্রবলেম নাই, এটা টাইট করে লাগানো।